বেশ কিছু নাম্বারস যখন একটা স্পেসিফিক প্যাটার্নে দেখতে পাওয়া যায় তখন সেখানে আমরা ডিসকাস করি সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ। হ্যালো এভরিওয়ান, আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি অ্যাবসলিউটলি ফর ফ্রি অ্যাট learnohub.com। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th ম্যাথ সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজের ওয়ান শট ভিডিও। সবসময়ের মতো পুরো চ্যাপ্টারটা শেষ করবো আমরা শুধুমাত্র একটা ভিডিওয়, আর এই একটা ভিডিও পুরোপুরি দেখলে তোমাদের কনসেপ্টস হবে ক্রিস্টাল ক্লিয়ার। সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ ম্যাথামেটিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তোমাদের 11th ক্লাসের লেভেলের জন্য তো এটা ইম্পর্ট্যান্ট বটেই, তাছাড়াও অনেক এরকম এন্ট্রান্স এক্সামস যেমন ধরো জেই বা আদার কম্পিটিটিভ এক্সামেও আমরা সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ থেকে অনেক কোয়েশ্চেন্স দেখতে পাই। এই চ্যাপ্টারটার আরও একটা বিশেষত্ব হলো যে এর মধ্যে টপিকস কয়েকটাই, খুব বেশি কনসেপ্ট আছে তা ঠিক নয়, কয়েকটা কনসেপ্ট আছে, কিন্তু সেই কনসেপ্টের ওপর বেস করে প্রচুর ধরনের কোয়েশ্চেন্স ফ্রেম করা যেতে পারে। ইনফ্যাক্ট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ তোমরা অলরেডি ক্লাস 10th পড়েছো যখন আমরা ডিসকাস করেছিলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে এপি। সব থেকে প্রথমে জেনে নেবো যে সিকোয়েন্স এই জিনিসটা কি। ম্যাথামেটিক্সে যখন আমরা সিকোয়েন্সের কথা বলি তখন ডেফিনেশন ওয়াইজ ইট ইজ অ্যান অর্ডার্ড লিস্ট অফ অবজেক্টস। অর্ডার্ড লিস্ট অফ অবজেক্টস বা নাম্বারস যাও বলতে চাও, এটা বোঝার জন্যে একটা এক্সাম্পল নেব, ঠিক আছে? ধরে নাও যে একদিন মা তোমাকে একটা নতুন পিগি ব্যাংক গিফট করেছে, আর সেদিন নতুন পিগি ব্যাংক বলে মা তোমাকে 100 টাকা দিয়েছে ওই পিগি ব্যাংকে ঢোকাতে, ঠিক আছে? এইবারে সেদিনে মা তোমাকে এটাও প্রমিস করেছে যে মা প্রতিদিন তোমাকে 10 টাকা আরও দেবে। 10 টাকা আরও মানে প্রথম দিন মা দিয়েছিল 100 টাকা, পরের দিনে মা 10 টাকা বাড়িয়ে দেবে, মানে পরের দিনে দেবে 110 টাকা, তারপরের দিনে দেবে 120 টাকা, তারপরের দিনে দেবে 130 টাকা, তারপরের দিনে 140 টাকা। মানে এটা ভেবেও কি ভালো লাগছে না যে 1-2 মাস পরে তো মা পার ডে প্রচুর টাকা দেবে, তাই না? তো এটা জাস্ট একটা এক্সাম্পল। তো এবারে এই এক্সাম্পলে যদি তুমি এই নাম্বারগুলোতে ফোকাস করো, প্রথম দিন মা দিয়েছিলেন 100, তারপরের দিন 110, তারপরের দিন 120, তারপরের দিন 130, এই প্রত্যেকটা নাম্বারে তোমরা কি কিছু কমন দেখতে পাচ্ছ? একটা জিনিস কমন এই প্রত্যেকটা নাম্বারে, বলো কি কমন? হচ্ছে যে যেমন ধরো প্রথম নাম্বারটা আর তার পরের নাম্বারটা, এদের দুজনের ডিফারেন্স হচ্ছে 10। সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বারের মাঝখানে ডিফারেন্স আবার 10। থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বারের মাঝখানে ডিফারেন্স আবার 10। তার মানে এটা একটা স্পেসিফিক প্যাটার্নে এই নাম্বারগুলো সাজানো আছে, আর এই ধরনের লিস্টকেই আমরা বলি সিকোয়েন্স। ইনফ্যাক্ট সিকোয়েন্স কথাটার মানেই হচ্ছে যে এরকম কিছু নাম্বারের লিস্ট যাদের মধ্যে এত কিছু কমন আছে, আর তা নয়তো তাদের একটা প্যাটার্ন আছে স্পেসিফিক, ঠিক আছে? আরও একটা এক্সাম্পল নেওয়া যাক। যেমন ধরো তুমি খুব ফিটনেস ফ্রিক, যেটা কিনা আজকাল অনেকেই, ঠিক আছে, সবাই ফিট হতে চায়, সবাই বডি বিল্ডিং এইসবে খুব ইন্টারেস্ট থাকে অনেকের। তো ধরো তুমি একটা সামহাও প্ল্যান করলে যে আমি পুশ আপ স্টার্ট করব, ঠিক আছে? আমি এভরিডে একটা ফিক্সড নাম্বার অফ পুশআপস করব, ঠিক আছে? শুরু করব আমি 5 পুশআপস দিয়ে, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি আমার নাম্বার অফ পুশআপস ডাবল করব, ঠিক আছে? তুমি এরকম একটা ডিসিশন নিলে যে হ্যাঁ ঠিক আছে, আমি বডি বানাবো বা যাই হোক ফিট থাকার জন্য আমি পুশআপস করা শুরু করব। তার মানে তোমার উইক 1-এ প্রথম সপ্তাহে তুমি টোটাল নাম্বার অফ পুশআপস কতগুলো করবে? 5টা। তারপরের সপ্তাহে ইয়ানি কি উইক 2-তে তুমি কতগুলো পুশআপস করবে? 10টা। উইক 3-তে তুমি কতগুলো পুশআপ করবে? 20টা, কারণ তুমি ডাবল করছো এভরি উইক। প্রথম উইকে 5, তারপরের উইকে 10, তারপরের উইকে 20, তারপরের উইকে 40, তারপরের উইকে 80। ব্যাস 80 অনেক, তাই না? ধরো তুমি এই প্ল্যানটা বানিয়েছিলে শুধুমাত্র 5 সপ্তাহের জন্য, ঠিক আছে? এইবারে যদি তুমি এই নাম্বারগুলোতে ফোকাস করো, এর মধ্যে কি তুমি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাবে। ভালো করে খেয়াল করো নাম্বারগুলোর কীরকম সিকোয়েন্সটা, 5, 10, 20, 40, 80, ঠিক আছে? এদের মধ্যে কি কমন? খুব খেয়াল করে যদি আমরা দেখি, এদের মধ্যে কমন হচ্ছে যে সেকেন্ড নাম্বার ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার যদি তুমি করো, তুমি কত পাবে? 2। 10 ডিভাইডেড বাই 5 ইজ 2। থার্ড নাম্বার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার যদি তুমি করো, তুমি কত পাবে? 2, কারণ 20 ডিভাইডেড বাই 10 ইজ এগেইন 2। ফোর্থ নাম্বার আর থার্ড নাম্বার যদি আবার ডিভাইড করো, তুমি কত পাবে? 2।
তার মানে প্রত্যেকটা যে কোনো দুটো কনজিকিউটিভ নাম্বারের যে রেশিওটা সেটা এখানে সেম। তার মানে এখানেও এই লিস্ট অফ নাম্বারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন, সুতরাং এটাও একটা সিকোয়েন্সের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেল যে সিকোয়েন্স জিনিসটা কি হয়। ঠিক আছে, এবারে দু ধরনের সিকোয়েন্স হয়। এক রকমের সিকোয়েন্স হয় যার ভেতরে একটা ফিক্সড নাম্বার অফ ইউনিটস থাকে। ইউনিটস বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন এই যে এক একটা নাম্বার, মানে একটা সিকোয়েন্সের যে এই এক একটা নাম্বার, এদেরকে আমরা বলি টার্মস। ঠিক আছে, তো এইবারে এরপরে কথা বলা যাক যে সিকোয়েন্সের দু রকমের সিকোয়েন্স হয়। একটা হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স, তার মানে যার মধ্যে ফিক্সড নাম্বার অফ টার্মস আছে। ঠিক আছে, যেমন এই যে পুশআপের এক্সাম্পলটা আমি নিলাম, যেখানে তুমি এটা ডিসাইড করেছিলে যে তুমি শুধু 5 সপ্তাহের জন্যে এই পুরো প্ল্যানিংটা করছো পুশআপস করার। সুতরাং তোমার এই যে নাম্বারগুলো ছিল, কতগুলো ছিল? 5, 10, 20, 40, 80। তার মানে তোমার এই সিকোয়েন্সটাতে শুধুমাত্র 5টা নাম্বার ছিল। তার মানে তোমার এই সিকোয়েন্সটাতে ফিক্সড নাম্বার অফ টার্মস আছে। সুতরাং এই সিকোয়েন্সটাকে আমরা বলবো ফাইনাইট সিকোয়েন্স। অন্যদিকে আরেক রকমের সিকোয়েন্স হয় যার ভেতরে তোমার ফিক্সড নাম্বার অফ টার্মস থাকে না, তার ভেতরে প্রচুর টার্মস থাকে, সেটাকে আমরা বলি ইনফাইনাইট সিকোয়েন্স। ঠিক আছে, যেমন এক্সাম্পলের ইয়েতে নিয়ে নাও প্রথমের পিগি ব্যাংকের এক্সাম্পলটা। পিগি ব্যাংকের এক্সাম্পলে কিন্তু মা এটা বলেনি যে আমি 5 দিন টাকা দেবো কি 10 দিন টাকা দেবো, মা বলেছিল বিন্দাস আমি ডেলি 10 টাকা আরও বাড়িয়ে দেবো, তাই না? মা তো তাই বলেছিল। তার মানে ওইখানে যে আমাদের সিকোয়েন্সটা ছিল সেটা শুরু হচ্ছিল 100 দিয়ে, 100, 110, 120, 130, 140, 150, আর ওটা চলতেই থাকছিল, কারণ মা বলেছে রোজ দেবে, তাই তো? তো তার মানে এটা কীরকম ধরনের সিকোয়েন্স হলো? এটা হলো ইনফাইনাইট সিকোয়েন্স, কারণ এই সিকোয়েন্সের ভেতরে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যখনই আমরা সিকোয়েন্সের কথা বলছি তখনই কিন্তু অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন ধরো আমি এই যে এক্সাম্পল নিয়েছিলাম পুশআপসের, আমি কীরকম একটা সিকোয়েন্স দেখিয়েছিলাম, যেমন 5, 10, 20, 40, 80। এবারে 5-এর পরেই 10, 10-এর পরেই 20, এগুলোকে যদি আমরা এলোমেলো করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো প্যাটার্নটা খারাপ হয়ে যাবে। সুতরাং অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্যেই যদি তোমরা আবার ফেরত একবার ডেফিনেশনটার দিকে তাকাও সিকোয়েন্সের, তোমরা কি দেখবে? এটা হচ্ছে একটা অর্ডার্ড লিস্ট অফ অবজেক্টস, মানে অর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এইবারে আমরা ইন্ট্রোডিউস করবো একটা নতুন টার্ম, যেটা হলো প্রোগ্রেশন। প্রোগ্রেশন মানে কি? প্রোগ্রেশন হচ্ছে এমন একটা সিকোয়েন্স যার ভেতরে আমরা একটা স্পেসিফিক প্যাটার্ন দেখতে পাই। ঠিক আছে, এইবারে অনেক বাচ্চা কনফিউজ হবে যে তাহলে সিকোয়েন্স আর প্রোগ্রেশন এই দুটোর মধ্যে কি তফাৎ। এক্ষুনি বুঝিয়ে দেবো তফাৎ। প্রোগ্রেশন হচ্ছে একটা সিকোয়েন্স, কিন্তু এমন একটা সিকোয়েন্স যার ভিতরে একটা স্পেসিফিক প্যাটার্ন আছে। ঠিক আছে, যেমন পিগি ব্যাংকের এক্সাম্পলটা 110, 120, 130, 140, এটাতে একটা প্যাটার্ন আছে। আর ওই প্যাটার্নটা কি? যে কোনো কনজিকিউটিভ দুটো নাম্বারের যে পার্থক্যটা, যে ডিফারেন্সটা, সেটা কিন্তু থ্রু আউট কনস্ট্যান্ট। যে কোনো কনজিকিউটিভ দুটো নাম্বারের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 10। সুতরাং একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমি যদি শুরুর 4টে নাম্বার তোমাকে বলে দিই, 100, 110, 120, 130, তারপরের যেটা 5th নাম্বার সেটা তুমি নিজেই বলে দেবে যে এটা হবে 140, তারপরেরটা হবে 150, কারণ তুমি একটা প্যাটার্ন খুঁজে পেয়েছো যে কি প্যাটার্নে এই নাম্বারগুলো ফিল হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি যদি তুমি পুশআপের এক্সাম্পলটা নাও, সেখানেও একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, যেমন 5, 10, 20, 40। যদি 40-র পরের নাম্বারটা তোমাকে বলতে বলি তুমি ইজিলি বলে দেবে 80, 80-র পরেরটা যদি বলতে বলি সেটাও তুমি ইজিলি বলে দেবে 160, রাইট? কারণ এখানেও একটা প্যাটার্ন আছে। তো সুতরাং এই দুটো এক্সাম্পলই সিকোয়েন্স, এই দুটো এক্সাম্পলই প্রোগ্রেশন। কিন্তু অনেক এরকম সিকোয়েন্স হয় যেটা প্রোগ্রেশন হয় না। যেমন একটা আমি এক্সাম্পল দিই, যেমন ধরো আমি যদি বলি লিস্ট অফ অল প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বার সবাই জানে, প্রাইম নাম্বারস কারা হয়? দেখো কীরকম নাম্বারগুলোকে আমরা প্রাইম নাম্বারস বলি, যেমন 2, 3, 5, 7, 11, তাই তো? এইবারে এই নাম্বারগুলোতে যদি তুমি খুব খেয়াল করে দেখো, এটা একটা নাম্বারের লিস্ট, ঠিক আছে? এদের মধ্যে কিছু একটা কমন আছে, একদম কমন তো আছে, এরা সবাই প্রাইম নাম্বার। সুতরাং এটাকে আমরা ইন আ ওয়ে বলতে পারি যে এটা একটা সিকোয়েন্স, বিকজ এই যে নাম্বারগুলো এখানে লিস্ট করা হয়েছে এদের মধ্যে কিছু একটা কমন আছে। কিন্তু এদের মধ্যে কি কোনো প্যাটার্ন আছে?
নট রিয়েলি। প্যাটার্ন থাকতে গেলে কি হতে হবে, ইয়া তো ওই দুটো নাম্বারের মাঝখানের যে পার্থক্যটা সেটা সেম থাকতে হবে থ্রু আউট, তা নয়তো দুটো নাম্বারের মাঝখানের যে রেশিওটা সেটা সেম থাকতে হবে থ্রু আউট। কিন্তু এখানে আমরা সেরকম কিছুই দেখছি না। 2 এর পরে 3, 3 এর পরে 5, সুতরাং ডিফারেন্স তো চেঞ্জ হচ্ছে, রেশিও চেঞ্জ হচ্ছে, তাই তো? তার মানে এই যে এক্সাম্পলটা আমরা দিলাম এটা কিন্তু একটা প্রোগ্রেশন নয়। সুতরাং আমরা এটা বলতে পারি যে যত প্রোগ্রেশন সেগুলো সব সিকোয়েন্স হয়, কারণ প্রোগ্রেশনও এক ধরনের সিকোয়েন্সই হয়, কিন্তু সব সিকোয়েন্স প্রোগ্রেশন হয় না। যেমন এই সিকোয়েন্সটা, এটা একটা সিকোয়েন্স, যেহেতু এদের মধ্যে একটা কিছু কমন আছে, কিন্তু যেহেতু এদের মধ্যে কোনো স্পেসিফিক প্যাটার্ন নেই, সুতরাং এটা প্রোগ্রেশন নয়। প্রোগ্রেশন অনেক রকমের হয়। ইনফ্যাক্ট 3টে ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরাইজ করতে পারি প্রোগ্রেশনকে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন যাকে শর্ট ফর্মে বলা হয় এপি, জিওমেট্রিক প্রোগ্রেশন যাকে শর্ট ফর্মে বলা হয় জিপি, অ্যান্ড হারমোনিক প্রোগ্রেশন যাকে শর্ট ফর্মে বলা হয় এইচপি। তো আজকের এই ভিডিওতে আমরা কভার করব এপি আর জিপি পুরোপুরি ডিটেলে। এইচপি আমরা এখন এই লেভেলে কভার করব না। এপি অলরেডি তোমরা পড়েছো ক্লাস 10-এ, সুতরাং এখানে খুব বেশি কিছু নতুন তো আমরা পড়বো না, কিন্তু একবার কুইক রিক্যাপ করব এপির কনসেপ্টগুলোতে, আর আমরা দেখব অনেক নতুন ধরনের কোয়েশ্চেন্স। এপিতে লাফিয়ে যাওয়ার আগে প্রথমে জেনে নিতে হবে যে সিরিজ কি হয়, কারণ এই চ্যাপ্টারটার নামই তো হচ্ছে সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ, তাই তো? সিকোয়েন্স কি হয় সেটা তো জেনে নিয়েছি, এবারে দেখে নেব সিরিজ কাকে বলে। খুব সিম্পল, বেশি কমপ্লিকেটেড নয়। যেমন আমরা দেখে নিলাম সিকোয়েন্স কাকে বলে। এবারে সিকোয়েন্সের যে এই টার্মসগুলো যদি এদেরকে যোগ করে দেওয়া হয়, সিকোয়েন্স যখন আমরা লিখছিলাম তখন আমরা কমা দিয়ে লিখছিলাম, যেমন 5, 10, 20, 40, 80, দেখো প্রত্যেকটা টার্মের পরে একটা করে কমা দেওয়া আছে, ঠিক আছে, কারণ এটা একটা লিস্ট অফ নাম্বারস। কিন্তু যখনই আমরা এই কমাগুলোকে সরিয়ে এখানে অ্যাডিশনের সিম্বলটা দিয়ে দিই, তার মানে আমরা এই টার্মগুলোকে যোগ করতে চাইছি, তখনই এই সিকোয়েন্সটার নাম হয়ে যায় সিরিজ, ঠিক আছে? তার মানে যদি আমাদেরকে ডিফাইন করতে হয় একটা সিরিজকে, আমরা কিভাবে ডিফাইন করব? সাম অফ দ্য টার্মস অফ আ সিকোয়েন্স। যখন একটা সিকোয়েন্সের টার্মসগুলোকে আমরা সাম করি, যখন অ্যাড করি, তখন আমরা যেটা পাই, যে এক্সপ্রেশনটা পাই, সেই এক্সপ্রেশনটাকে আমরা বলি সিরিজ, ঠিক আছে? এবারে এখানে একটা ছোট্ট কনফিউশন হতে পারে, যেহেতু আমরা সামের কথা বলছি, তো অনেকে এরকম ভাবতে পারে যে আচ্ছা তার কি মানে এইটা যে এটার যে যোগফলটা বেরোবে সেই যোগফলটাকে আমরা সিরিজ বলি? না, একেবারেই না। সিরিজ আমরা বলি যখন আমরা এটাকে, এই এক্সপ্রেশনটাকে এইভাবেই লিখি, যেমন 5 + 10 + 20 + 40 + 80, এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা বলি সিরিজ। যখন আমরা বলি সাম অফ আ সিরিজ, তার মানে হলো এই সিরিজটার যোগফল। সিরিজ তো হলো এইটাকে যোগফল যা বেরোবে, মানে 5 + 10 + 20 + 40 + 80, এই পুরোটাকে যোগ করে যে ভ্যালুটা বেরোবে সেটা হলো আমাদের সাম অফ আ সিরিজ, ঠিক আছে? সিরিজকে আমরা ডিনোট কিভাবে করি, কারণ ম্যাথামেটিক্সে সব জিনিসেরই না ডিনোট করার একটা ব্যাপার থাকে, কারণ খুব লম্বা লম্বা সিরিজ হলে সেগুলোকে অত লম্বা লেখাও একটা টাইম টেকিং ব্যাপার, তাই তো? তো এখানে আমরা কি দেখলাম, সিরিজ হচ্ছে সামেশন, তো যার জন্য সিরিজকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সামেশনের সিম্বলের ইউজ করি, ঠিক আছে? সামেশনের সিম্বল তোমরা সবাই দেখেছো, ঠিক আছে? আর তার পাশে আমরা লিখে ফেলেছি এ কে। কেন? স্মল লেটার এ কে আমরা জেনারেলি ইউজ করি টার্মস অফ আ সিরিজকে ডিনোট করার জন্য। তো ইন জেনারেল যদি আমরা কোনো একটা সিরিজ বা সিকোয়েন্সের কথা বলছি, তো আর আমরা এরকমভাবে ডিনোট করি যে এর যে টার্মসগুলো, এগুলো হচ্ছে A1, A2, A3, A4। তো এই লেটারটা আমরা ইউজ করি জেনারেলি টার্মসের জন্য। তো এখানে আমরা লিখে দিয়েছি সামেশন অফ এ কে, ওয়্যার কে ইজ ইকুয়াল টু 1 to n, ঠিক আছে? তার মানে একটা সিকোয়েন্সের মধ্যে যতগুলো টার্মস আছে, যেমন কে এর ভ্যালুটা 1 থেকে চেঞ্জ হচ্ছে n অবধি, A1, A2, A3, A4, A5, এদের সবারই সামেশন। এদেরকে যখন আমরা সাম করে দিই তখন যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের সিরিজ। চলো তাহলে এবারে দেখে নেওয়া যাক অ্যারিথমেটিক প্রোগ্রেশন যাকে বলে এপি, সে জিনিসটা কি হয়। এটা 10th ক্লাসে পড়েছো, যারা নাও পড়েছো বা ভুলে গেছো কোনো ব্যাপার না, এখন আমরা এনিওয়েজ একটা কুইক রিক্যাপ করছি, রিক্যাপেই আমরা পুরো বেসিক থেকে কভার করে নেব। এপি হচ্ছে এমন একটা প্রোগ্রেশন যেখানে যে কোনো দুটো কনজিকিউটিভ টার্মের যে ডিফারেন্সটা সেটা কনস্ট্যান্ট,
তার মানে ধরো একটা আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এক্সাম্পল নিই, ওই যে পিগি ব্যাংকের এক্সাম্পলটা, ওটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল ফর এপি। ঠিক আছে, প্রথম টার্মটা ছিল 100, কারণ মা 100 টাকা দিয়ে পিগি ব্যাংকের উদ্বোধন করেছিল, তাই তো। তারপরের দিন 110, তারপরের দিন 120, তারপরের দিন 130। এবার এখানে লক্ষ্য করে দেখো, যে কোনো কনসিকিউটিভ টার্ম মানে পরপর যে কোনো দুটো টার্মের মাঝখানের যে পার্থক্যটা সেটা হচ্ছে 10। যেমন দেখো 100 আর 110 এর মাঝে ডিফারেন্স কত? 10। 110 120 এদের ডিফারেন্স কত? 10। 120 130 ডিফারেন্স কত? 10। তার মানে যে কোনো কনজিকিউটিভ টার্মের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্ট ডিফারেন্সটাকে বলা হয় কমন ডিফারেন্স। ঠিক আছে, কমন ডিফারেন্সকে আমরা জেনারেলি ডিনোট করি স্মল লেটার ডি দিয়ে। ঠিক আছে, তো সুতরাং ম্যাথামেটিক্যালি এই জিনিসটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তো আমরা কি বলি? আমরা বলি এ এন প্লাস ওয়ান, তার মানে এন প্লাস ওয়ানেথ টার্ম যেটা, কারণ এ দিয়ে আমরা সবসময় টার্মকে ডিনোট করি, এন প্লাস ওয়ানেথ টার্ম ইজ ইকুয়াল টু এ এন প্লাস ডি। মানে এনএথ টার্ম যেটা, এন কিছুই হতে পারে, এন হতে পারে 5। তার মানে যেটা ফিফথ টার্মের সঙ্গে যদি তুমি কমন ডিফারেন্সটা অ্যাড করে দাও তাহলে তুমি পেয়ে যাবে সিক্সথ টার্ম। খুবই অবভিয়াস, রাইট? যেমন এই ক্ষেত্রেই প্রথম টার্মটা হচ্ছে 100, সেকেন্ড টার্ম তুমি কি করে পাবে? ওই 100-এর সঙ্গে তুমি যোগ করে দাও কমন ডিফারেন্স এখানে 10, প্রত্যেক দিন 10 10 বাড়ছে, তাই তো। তাহলে 100 প্লাস 10 করে দাও, তুমি পরের টার্মটা পেয়ে যাবে উইচ ইজ 110। 110 প্লাস 10 করে দাও, তুমি তার পরের টার্মটা পেয়ে যাবে উইচ ইজ 120। এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইবারে কখনো কখনো এরকম একটা সিচুয়েশন হয় যে মনে করো আমি তোমাকে একটা এপি দিলাম আর আমি বললাম যে আমি জানতে চাই যে এই এপির 7th টার্ম কি হবে। এবারে ধরো একটা খুব সিম্পল ধরনের এপি, যেমন ধরো 2 4 6 8 এইভাবে একটা এপি দিলাম। আমি বললাম বলো 7 নম্বর টার্মটা কি হবে। তুমি খুব ইজিলি ক্যালকুলেট করে নেবে। আচ্ছা, প্রথমেরটা 2, তারপরেরটা 4 6 8 10 12 14, তো তুমি চট করে বলে ফেলবে যে 7th টার্ম হবে 14। এইবারে ধরো আমি যদি তোমাকে বলি যে এর 200th টার্ম কি হবে, মানে 200 নম্বরের টার্মটা কি হবে, এবারে কি তুমি এত সহজে ক্যালকুলেট করতে পারবে হাতে গুনে? নট রিয়েলি, কারণ 200th টার্ম বা 100th টার্ম বা 50th টার্ম এটা ক্যালকুলেট করা একটু টিডিয়াস, তাই তো। তাই জন্য এখানে আমাদের কাছে থাকে একটা ফর্মুলা টু ক্যালকুলেট দ্য nth টার্ম অফ অ্যান এপি। কিভাবে ক্যালকুলেট করি আমরা? এই ফর্মুলাটা দিয়ে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a হচ্ছে ফার্স্ট টার্ম অফ দ্য এপি, যেটা প্রথম টার্ম, n হচ্ছে যে নাম্বারের টার্মটা তুমি ক্যালকুলেট করতে চাইছো। যেমন আমি যদি বলি 100th টার্ম বার করতে হবে, তাহলে n এর ভ্যালু হয়ে যাবে 100। আমি যদি বলি 50th টার্ম ক্যালকুলেট করতে হবে, তাহলে n এর ভ্যালু হয়ে যাবে 50। ডি হচ্ছে কমন ডিফারেন্স। সুতরাং কোনো একটা এপির যদি আমরা প্রথম টার্মটা জানি, কমন ডিফারেন্সটা জানি, তাহলে আমরা যে কোনো একটা nth টার্মের ভ্যালু সোজাসুজি এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেট করে নিতে পারবো। আর আশা করি তোমরা এটাও বুঝে গেছো যে এই ফর্মুলাটার প্রয়োজন কেন, কারণ খুব বেশি দূরের টার্ম আমাদের জন্য ম্যানুয়ালি ক্যালকুলেট করা একটু টিডিয়াস। ঠিক আছে, এছাড়া অনেক সময় আমরা এটা জানতেও ইন্টারেস্টেড থাকি যে একটা এপির যে টার্মগুলো আছে সে টার্মগুলোর সাম কত হবে, তাদের যোগফল কত হবে। ঠিক আছে, কারণ সেটাও ক্যালকুলেট করা কিন্তু একটুখানি টিডিয়াস, খুব ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারবে না। যেমন ধরো আমি যদি বলি যে ধরে নাও ওই পিগি ব্যাংকের এক্সাম্পলটাই নিই, ধরো তোমার কাছে ওই এপিটা আছে যার মধ্যে তোমার টার্মস হচ্ছে 100 110 120 130 140 150। আমি যদি বলি যে এই এপিটার প্রথম 20টা টার্মের সাম কি হবে, তাহলে তোমাকে 100 110 120 130 এমনি করে করে 20টা টার্মকে যোগ করতে হবে। খুব একটা ইজি নয়, রাইট? খানিকটা টাইম টেকিং। সুতরাং সাম অফ n টার্মস অফ অ্যান এপিরও একটা আছে ফর্মুলা, যেটা হলো কিছুটা এরকম, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানেও দেখো আমাদের এই তিনটে ভ্যালুই চাই। a তার মানে প্রথম টার্ম, n তার মানে কতগুলো টার্মের তুমি সাম বার করতে চাইছো, আর ডি তার মানে হলো কমন ডিফারেন্স। এরপর কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে আমরা ফার্স্ট টার্মটা জানি আর আমরা লাস্ট টার্মটা জানি। মানে ধরে নাও যে আমাদের কমন ডিফারেন্সটা জানা নেই,
যে দুটো টার্মের মাঝের যে কনস্ট্যান্ট ডিফারেন্সটা সেই ভ্যালুটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের ওই এপির প্রথম টার্মের ভ্যালু জানা আছে আর লাস্ট টার্মের ভ্যালু জানা আছে। সেই ক্ষেত্রেও আমরা আর একটা অল্টারনেটিভ ফর্মুলা দিয়ে সাম অফ এন টার্মস ক্যালকুলেট করতে পারি। কিভাবে? এই ফর্মুলাটা দিয়ে n/2 a প্লাস এল, যেখানে এ হচ্ছে ফার্স্ট টার্ম আর এল হচ্ছে লাস্ট টার্ম। তাহলে দেখলে তো বাচ্চারা, এপিতে আমরা নতুন কিছুই পড়লাম না, 10th আমরা যা যা পড়েছিলাম সেইগুলোই বেসিক্যালি একবার রিক্যাপ করলাম। ইনফ্যাক্ট এখানে নতুন কিছু কনসেপ্ট আমরা এপিতে পড়ছিও না, কিন্তু আমরা দেখতে পাবো যে এপি রিলেটেড কোয়েশ্চেন্সের ভ্যারাইটি কিন্তু অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো ফটাফট কিছু কোয়েশ্চেন্স ট্রাই করবো, কিন্তু তার আগে চট করে দেখে নেবো এপির কিছু প্রপার্টিজ। চলো বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই এপির কিছু প্রপার্টিজ। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটা খুব সিম্পল, খুব সাধারণ এক্সাম্পল নিয়ে আমরা প্রত্যেকটা প্রপার্টি ভালোভাবে বুঝে নেবো। তো সব থেকে প্রথম প্রপার্টি, if a constant is added to each term of an AP, the resulting sequence is also an AP. তার মানে যদি আমাদের কাছে একটা এপি আছে, একটা খুব সিম্পল, খুব ইজি এক্সাম্পল নিচ্ছি যাতে কনসেপ্টটা ভালোভাবে বোঝা যায়। যেমন ধরো এইটা একটা এপি, রাইট? এটা এপি কেন? কারণ প্রত্যেকটা পরপর দুটো টার্মের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে কনস্ট্যান্ট। 2 আর 4 এর ডিফারেন্স 2, 4 আর 6 এর ডিফারেন্স 2, 6 আর 8 এর ডিফারেন্স 2। তো এটা একটা এপি, এটা তো এতক্ষণে আমরা বুঝেই গেছি। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে যে যদি এই প্রত্যেকটা টার্মের সঙ্গে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করি, মানে সেম কনস্ট্যান্ট, এমন নয় যে 2 এর সাথে আমরা 1 যোগ করলাম আর 4 এর সাথে আমরা 5 যোগ করলাম, তা নয়। প্রত্যেকটার সঙ্গে যদি আমরা +1 করি বা +2 করি বা +3 করি, যাই করি, যদি সেম কনস্ট্যান্ট আমরা প্রত্যেকটা টার্মের সঙ্গে অ্যাড করি, তাহলে আমরা যে সিকোয়েন্সটা পাবো এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 7, 9, 11 অ্যান্ড সো অন। আর আমরা কি দেখছি, যে সিকোয়েন্সটা আমরা পেলাম সেটাও কিন্তু একটা এপি। না, এটা খুব একটা অবভিয়াস ব্যাপার যে যদি ডিফারেন্সটা সেম ছিল, প্রথমেও ডিফারেন্স 2 ছিল, এখনও ডিফারেন্স 2ই থাকলো, কেন? কারণ সবের মধ্যে তো আমরা সেম সংখ্যাটাই অ্যাড করে দিলাম, তাই তো? তো ঠিক সেই কনসেপ্টের উপর ভিত্তি করে দেখো বেশ কয়েকটা প্রপার্টিজ এখানে আছে। যেমন দ্বিতীয় প্রপার্টি বলছে যে ইফ আ কনস্ট্যান্ট ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ টার্ম অফ অ্যান এপি, দ্য রিজাল্টিং সিকোয়েন্স ইজ অলসো অ্যান এপি। এই একই জিনিস অ্যাডিশনের জায়গায় যদি আমরা সেম কনস্ট্যান্টকে প্রত্যেকটা টার্মের থেকে সাবট্রাক্ট করি, তাহলেও আমরা যে সিকোয়েন্সটা পাবো সেটা কি হবে? একটা এপি হবে। যেমন ধরো এই সিকোয়েন্সটারই যদি আমরা কথা বলি, ধরো প্রত্যেকটা টার্ম থেকে আমরা -2 করলাম, ঠিক আছে? 2 থেকে যদি -2 করো 0, 4 থেকে -2 2, 6 থেকে -2 4, 8 থেকে -2 6, 10 থেকে -2 8 অ্যান্ড সো অন। দেখো এটা কি একটা এপি? একদম, এটাও একটা এপি, কারণ দেখো যে কোনো দুটো টার্মের মাঝখানে ডিফারেন্সটা কত? 2, তাহলে এটাও একটা এপি। একইভাবে থার্ড প্রপার্টি দেখে নেবো, ইফ ইচ টার্ম অফ অ্যান এপি ইজ মাল্টিপ্লাইড বাই আ কনস্ট্যান্ট, দেন দ্য রেজাল্টিং সিকোয়েন্স ইজ অলসো অ্যান এপি। এবারে তো বুঝেই গেছো আমি কি বোঝাতে চাইছি। বেসিক্যালি একটা গিভেন এপিতে যদি তুমি সেম টার্ম সবকটা টার্মের সাথে অ্যাড করো কিংবা সাবট্রাক্ট করো কিংবা মাল্টিপ্লাই করো কিংবা ডিভাইড করো, তুমি যে রেজাল্টিং সিকোয়েন্সটা পাবে সেটাও একটা এপি হবে। ঠিক আছে, তাও দেখে নি এটাও আমরা, আমাদের এপি ছিল কোনটা? 2, 4, 6, 8, 10। ধরে নাও এই প্রত্যেকটা টার্মের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি 2 মাল্টিপ্লাই করছি, তাহলে আমার টার্মগুলো কিরকম হয়ে যাবে? প্রথম টার্মটা হয়ে যাবে 2 × 2 4, দ্বিতীয় টার্মটা হয়ে যাবে 4 × 2 8, তারপরের টার্মটা হয়ে যাবে 6 × 2 12, তারপরের টার্মটা হয়ে যাবে 8 × 2 16, 10 × 2 20। এবারে দেখে নাও তো এটা কি একটা এপি? 4, 8, 12, 16, 20 এটা একেবারেই একটা এপি, কারণ প্রত্যেকটা যে কোনো পরপর দুটো টার্মের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 4। দেখো 4 আর 8 এর মধ্যে পার্থক্য 4, 8 আর 12 এর মধ্যে পার্থক্য 4, 12 আর 16 এর মধ্যে পার্থক্য 4, যার জন্য প্রত্যেকটার মধ্যে সেম কনস্ট্যান্ট একটা কমন ডিফারেন্স রয়েছে, সুতরাং এটা একটা এপি। আর ঠিক সেইভাবেই আমাদের লাস্ট প্রপার্টি বলছে যে ইফ ইচ টার্ম অফ অ্যান এপি ইজ ডিভাইডেড বাই আ নন জিরো কনস্ট্যান্ট। নন জিরো কনস্ট্যান্টটা কেন লাগিয়ে দিয়েছে এখানে? কারণ জিরোকে দিয়ে যদি তুমি যে কোনো নাম্বারকে ডিভাইড করতে চাও তাহলে কি হবে? ইনফিনিটি।
রাইট? সেই জন্য এখানে স্পেসিফিক্যালি মেনশন করা আছে যে যদি কোনো নন জিরো কনস্ট্যান্ট দিয়ে তুমি একটা এপির প্রত্যেকটা টার্মকে ডিভাইড করো, তাহলেও তুমি যে রেজাল্টিং সিকোয়েন্সটা পাবে সেটা একটা এপি হবে। যেমন এখানেই আবার দেখে নেবো আমরা, ধরো এই এপিটাতে যদি আমরা প্রত্যেকটা টার্মকে ডিভাইডেড বাই 2 করি, 2কে দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাবো? প্রথম টার্মটা হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 2 1, দ্বিতীয়টা হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 2 2, 6 divided by 2 3, 8 divided by 2 4, 10 divided by 2 5 and so on. 1 2 3 4 5 এটা কি একটা এপি? নিশ্চয়ই, কারণ প্রত্যেকটা যে কোনো দুটো টার্মের মাঝে ডিফারেন্স হচ্ছে 1, so we have a common difference of 1 and this is an AP. তো খুব সিম্পল কিছু প্রপার্টিজ ছিল and I think এইবারে আমরা রেডি যে আমরা কিছু এপির কোয়েশ্চেন সলভ করি। যেমন আমি আগেও বলেছি যে এখানে কিছু নতুন খুব একটা কিছু তুমি কনসেপ্ট পড়োনি, কিন্তু কোয়েশ্চেনের ভ্যারাইটি একটু বেশি দেখতে পাবে। যত প্র্যাকটিস করবে তত বেশি কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, পেন পেপার নিয়ে সবাই রেডি? চলো কিছু কোয়েশ্চেন্স দেখা যাক। প্রথম কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য সাম টু n টার্মস অফ অ্যান এপি হুজ kth টার্ম ইজ 5k + 1। মানে এপিটা কিরকম দেখতে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা কি জানি যে এই এপির যে কোনো একটা kth টার্ম, জেনারেলি যে কোনো টার্মকে আমরা এ দিয়ে ডিনোট করি, তো এ কে হচ্ছে 5k + 1। বাস এইটুকু ইনফরমেশন আছে আমাদের কাছে। এবারে আমাদের বার করতে হবে সাম অফ n টার্মস অফ এপি। ঠিক আছে, এবার নিজেই ভাবো কি করতে পারি আমরা। একটা খুব ইজি কোয়েশ্চেন, একটা খুব সিম্পল ট্রিক, একটা স্ট্রেট কাট একটা জিনিস তোমাদের দেওয়া আছে যে এই এপির যে কোনো kth টার্ম হচ্ছে 5k + 1। এইটা থেকে আমরা বার করে নিতে পারি যে এই এপির প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, তৃতীয় টার্ম, চতুর্থ টার্ম কি হবে, খুব ইজিলি বার করতে পারি। এই এপির ফার্স্ট টার্ম কি হবে? a1, যখন k এর ভ্যালু 1 হবে সেটাই এই এপির প্রথম টার্ম হবে, তার মানে 5 × 1 + 1 দ্যাট ইজ 6। সিমিলারলি a2 হয়ে যাবে, k এর ভ্যালু যখন 2 হবে 5 × 2 + 1 দ্যাট ইজ 11। a3 হয়ে যাবে 5 × 3 + 1 দ্যাট ইজ 16। a4 হয়ে যাবে 5 × 4 দ্যাট ইজ 20 + 1 21। তার মানে এই যে এপিটার কথা এখানে বলা হচ্ছে, এই এপিটা কিরকম হবে দেখতে? 6, 11, 16, 21। কারেক্ট, কিছুটা এই জাতীয় দেখতে হবে এই এপিটাকে। ঠিক আছে, এইভাবে এই এপিটা চলতে থাকবে। কটা টার্ম আছে সেসব আমাদেরকে কিছু বলা নেই, কিন্তু এই এপিটা লিখে নেওয়াতে আমরা কিছু কিছু ভ্যালুস পেয়ে গেলাম। যেমন এটা থেকে আমরা বলতে পারি যে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 6, আমরা বলতে পারি আমাদের কমন ডিফারেন্স কত? 11 - 6। এই দুটোকে সাবট্রাক্ট করলে দেখতে পাবে এদের মাঝে ডিফারেন্স হচ্ছে 5, এই দুটোকে সাবট্রাক্ট করলে দেখতে পাবে 5, এই দুটোকে সাবট্রাক্ট করলে দেখতে পাবে 5। তার মানে আমাদের কমন ডিফারেন্স হচ্ছে কত? 5। এ আর ডি পেয়ে গেছি, ব্যাস আর তো কিছু চাই না। আমরা একদম ইজিলি ফর্মুলা দিয়ে SN বার করে নেব। তো বেসিক্যালি সাম অফ n টার্মস বার করতে হবে উইচ ইজ SN। SN আমরা কিভাবে বার করি? n/2 × 2a + n - 1 × d। এটাই হচ্ছে আমাদের সাম বার করার ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে n তো nই থাকবে, কারণ আমাদেরকে বলাই হয়েছে যে সাম অফ n টার্মস বার করো। n এর কোনো ভ্যালু দেওয়া নেই। ঠিক আছে, তো সুতরাং আমরা n কে nই রেখে দেবো। ঠিক আছে, a এর ভ্যালু আমরা বার করে ফেলেছি উইচ ইজ 6, তো এটা হয়ে যাবে 2 × 6 + n - 1 × d এর ভ্যালু বার করে ফেলেছি 5, তো এটা হয়ে যাবে 5। সুতরাং এটা হয়ে যাবে n/2 × 12 + 5n - 5। এটাকে আমরা লিখতে পারি n/2 5n + 7, and this is our answer. চলো দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 2। In an AP, if the pth term is 1/q and the qth term is 1/p, খানিকটা ধাঁধার মতো তাই না? pth term হচ্ছে 1/q, qth term হচ্ছে 1/p. Prove that the sum of the first pq terms is 1/2 pq + 1 where p is not equal to q. ঠিক আছে, বেশি কমপ্লিকেটেড দিকে দেখবার দরকার নেই, যেটা দেওয়া আছে আগে সেটাকে ভালোভাবে লিখি। pth টার্ম ইজ 1/q। যে কোনো একটা এপিতে আমরা একটা nth টার্মকে কিভাবে লিখি? এইভাবেই লিখি। ধরে নাও n এর জায়গায় এটা pth টার্মের কথা বলছি, তাহলে pth টার্ম কি হয়ে যাবে? a +
পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এইভাবেই লিখবো আমরা যে কোনো pth টার্মকে, তাই তো? ঠিক সেরকম ভাবে যদি আমরা qth টার্মের কথা বলি, সেটাকে আমরা কি লিখবো? a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবে লিখবো। ঠিক আছে, ওকে। এইবারে এইটার ভ্যালু দেওয়া আছে, যেমন দেখো pth টার্মের ভ্যালু দেওয়া আছে 1/q, আর qth টার্মের ভ্যালু দেওয়া আছে 1/p। ঠিক আছে, তো সুতরাং এটা হয়ে গেল আমার ইকুয়েশন 1 আর এটা হয়ে গেল আমার ইকুয়েশন 2। এইবারে ফোকাস থাকবে শুধু এই দুটো ইকুয়েশনে। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন থেকে আমাদের এখন টার্গেট কি, যে আমরা a এর একটা ভ্যালু বার করব আর d এর একটা ভ্যালু বার করব, কারণ a আর d হচ্ছে কমন ডিফারেন্স, a হচ্ছে ফার্স্ট টার্ম। এই দুটোর ভ্যালু আমরা জানি না ইন টার্মস অফ p অ্যান্ড q, কারণ p আর qটা তো গিভেন, রাইট? আমাদের প্রুফ করতে হবে দ্যাট সাম অফ দ্য ফার্স্ট pq টার্মস, তার মানে আমাদের প্রুফ করতে হবে যে s pq is equal to this, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তার মানে আমাদের যে আনসারটা আসবে সেটা pq এর টার্মসে আসবে। ঠিক আছে, তার মানে এখন আমাদের আপাতত টার্গেট হচ্ছে যে এই দুটো ইকুয়েশনকে সলভ করে a আর d এর ভ্যালু বার করা, মানে যেমন আমরা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল সলভ করি, ঠিক সেই টেকনিক দিয়ে এখানেও আমরা সলভ করব। আমরা কি করব, দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন, আমরা ভাবলাম ঠিক আছে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করে দিই, তাহলে অ্যাটলিস্ট a মাইনাস a হয়ে এটা অ্যাটলিস্ট আপাতত ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু d থাকবে আর আমরা d এর ভ্যালুটা বার করতে পারবো। অ্যান্ড দ্যাট সাউন্ডস লাইক আ গুড আইডিয়া। দেখো a মাইনাস a হয়ে গেল ক্যান্সেল, এবারে এই টার্মটা মাইনাস এই টার্মটা এসে যাবে লেফট হ্যান্ড সাইডে, তার মানে p মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস q মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে 1/q মাইনাস 1/p, তাহলে 1/q মাইনাস 1/p এটা এসে যাবে। চলো এটাকে একটুখানি সলভ করা যাক। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাবো, এই ডিটা আমরা কমন নিতে পারি দুটো টার্ম থেকে, ডিটা কমন নিয়ে ফেলো, ভেতরে থাকবে p মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান। ঠিক আছে, আর এই দিকে যদি আমরা এলসিএম নিই তো নিচে হবে pq আর ওপরে হয়ে যাবে p মাইনাস কিউ। ভেরি সিম্পল ম্যাথামেটিক্স। এখানে হয়ে যাবে d মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেলড, তাহলে d ইন্টু পি মাইনাস কিউ, আর এইদিকে হয়ে যাবে p মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। এবারে যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করি তো p মাইনাস কিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পেলাম যে d এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই পি কিউ। আনসার এখনো আসেনি, এটা তো এই তো সবে প্রথম স্টেপ, তাই তো? এবারে আমরা ডি এর ভ্যালু পেয়ে গেছি, এবারে আমরা এ এর ভ্যালু বার করতে পারি, একদম বার করতে পারি, কারণ এই রিয়াকশনটা আমার জানা আছে, এই ইকুয়েশনটা আমার জানা আছে। এই ইকুয়েশনে দেখো পি কিউ তো গিভেন, ডি এর ভ্যালুটা আমি বার করে ফেলেছি ইন টার্মস অফ পি কিউ, তাহলে ডি এর ভ্যালুটা এখানে তুমি পুট করে দিলেই তুমি এ এর ভ্যালু পেয়ে যাবে ইন টার্মস অফ পি কিউ। চলো তাহলে আমরা এ এর ভ্যালু বার করি। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি যে a will be equal to 1/q minus p minus 1 into d। বেসিক্যালি এই পুরো টার্মটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলেই আমরা a এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, এটা হয়ে যাবে 1/q minus p minus 1 into d, d এর জায়গায় লিখে ফেললাম 1/pq। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/q 1 minus p minus 1/p। এটাকে আমরা ফার্দার লিখতে পারি 1/q নিচে p ওপরে p minus p plus 1, p minus p ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং এইটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই pq। আরে বাহ, ডি এর ভ্যালুও 1/pq আর এ এর ভ্যালুও বেরোলো 1/pq। যাই হোক, এ আর ডি দুটোরই ভ্যালু আমরা বার করে নিয়েছি। এইবারে দেখতে হবে যে আমাদের কি প্রুফ করার ছিল, সাম অফ pq টার্মস, তার মানে এস পি কিউ এর ভ্যালু আমার চাই। তাহলে এবারে ফর্মুলার হিসেবে এস সাম অফ এন টার্মস আমরা কিভাবে ক্যালকুলেট করি, এটা আমরা ক্যালকুলেট করি n/2, n এর ভ্যালু হচ্ছে এখানে pq, সুতরাং pq বাই 2 2a প্লাস n-1, n এর জায়গায় আবার pq -1 ইন্টু d।
ঠিক আছে, এটা আমাদের সাম অফ পিকিউ টার্মসের ফর্মুলা। এই ফর্মুলাতে এবারে আমরা এ আর ডি এই দুটোর ভ্যালু পুট করে দেব। ডি এর ভ্যালু 1/PQ, এ এর ভ্যালুও 1/PQ। এই ভ্যালুগুলো পুট করে দেওয়া যাক। তাহলে এটা হয়ে যাবে PQ ডিভাইডেড বাই 2 ইন্টু 2A ইন্টু 2 ইন্টু 1/PQ প্লাস PQ মাইনাস 1 ইন্টু 1/PQ। এটাকে যদি ফার্দার ক্যালকুলেট করি তো এটা হয়ে যাবে PQ ডিভাইডেড বাই 2 আর ভেতরে হয়ে যাবে 2/PQ প্লাস PQ ইন্টু 1/PQ হয়ে যাবে 1 মাইনাস 1/PQ। এইটাকে যদি ফার্দার আরো ক্যালকুলেট করা হয়, সো দিস উইল বি ইকুয়াল টু PQ ডিভাইডেড বাই 2। এটাতে যদি আমরা PQটাকে এলসিএম নিয়ে নিই তাহলে আমরা কি পাবো? PQ 2 প্লাস PQ মাইনাস 1। এরপরে PQ আর PQ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওপরে বাঁচবে 1/2। 2 minus 1 is 1 plus PQ. So this will be the value of SPQ. আর এখানে যদি দেখো তাহলে আমাদের এইটাই প্রুফ করার ছিল যে SPQ is equal to half of PQ plus 1। তাহলে আমরা বলতে পারি যে hence proved। চলো তাহলে দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেনটা বলছে the ratio of the sum of m and n terms of an AP is m square is to n square। তার মানে একটা এপি আছে যার সাম অফ এম টার্মস যাকে আমরা এস এম দিয়ে ডিনোট করি আর সাম অফ এন টার্মস যাকে আমরা এস এন দিয়ে ডিনোট করি, এই দুটোর রেশিও হচ্ছে এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। ঠিক আছে, আমাদেরকে প্রুভ করতে হবে শো দ্যাট দ্য রেশিও অফ mth and nth টার্ম ইজ 2m-1 ইজ টু 2n-1। তার মানে আমাদেরকে টু প্রুভ কি করতে হবে বাট কি ভেরিফাই করতে হবে আমাদের যে mth টার্ম আর nth টার্মের যে রেশিওটা সেটা হবে 2m-1 ডিভাইডেড বাই 2n-1। ঠিক আছে, কিভাবে অ্যাপ্রোচ করব? খুব সিম্পল। যেমন আমি আগেও বলেছি এই পুরো লেসনের সব কোয়েশ্চেনগুলোই মানে টু আ লার্জ এক্সটেন্ট ফর্মুলা বেসড। ঠিক আছে, যে জিনিসটা গিভেন আছে প্রথমে তো সেই জিনিসটার ফর্মুলা লিখে ফেলো। এস এম সাম অফ এম টার্মস আমরা কিভাবে ক্যালকুলেট করি? m/2 into 2a plus m-1 into d। ঠিক আছে, ডিভাইডেড বাই এটা হয়ে যাবে n/2 2a plus n-1 into d। এইটা দেওয়া আছে m স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার। এবারে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে। দেখো এই এমটা আর এখান থেকে একটা এম ক্যান্সেল হয়ে যাবে, এই এনটা আর এখান থেকে একটা এন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2a প্লাস m-1 ইন্টু d ডিভাইডেড বাই 2a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু m/n। এবারে সোজাসুজি আমরা শুধু ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তাহলে দেখো এরপরে আমরা কি করছি, এরপরে আমরা এই এনটাকে এদিকে মাল্টিপ্লাই করে নেব। তাহলে এটা হয়ে যাবে 2an প্লাস m-1 ইন্টু dn ইজ ইকুয়াল টু 2am প্লাস n-1 ইন্টু dm। এইটাকে ফার্দার ব্রেকডাউন করে নেব। ঠিক আছে, ব্র্যাকেটের ভেতর থেকে সবকিছু বাইরে নিয়ে আসবো। তাহলে এটা হয়ে যাবে 2an প্লাস mnd মাইনাস nd ইজ ইকুয়াল টু 2am প্লাস ndm মাইনাস dm। ঠিক আছে, এইবারে দেখো ভালোভাবে mnd এদিকেও আছে mnd এদিকেও আছে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে বাঁচলো কি? আমাদের কাছে বাঁচলো 2an মাইনাস nd ইজ ইকুয়াল টু 2am মাইনাস md। ঠিক আছে, এটা বাঁচলো। এইবারে এখান থেকে
এবারে এখান থেকে আমরা এ আর ডি এর মধ্যে একটা রিলেশনশিপ বার করার চেষ্টা করব। সেই জন্য আমরা কি করব, এ এর টার্মগুলো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, ডি এর টার্মগুলো রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইডে চলে আসবে 2an মাইনাস 2am, আর রাইট হ্যান্ড সাইডে চলে যাবে nd মাইনাস md। এখান থেকে আমরা যদি a কমন নিই বা 2a যদি কমন নিই তো এটা হয়ে যাবে n মাইনাস m। এখান থেকে যদি আমরা d কমন নিই তো হয়ে যাবে n মাইনাস m। n মাইনাস m ক্যান্সেল হয়ে যাবে, তো এখান থেকে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু d বাই 2। এ আর ডি এর মধ্যে আমরা একটা রিলেশনশিপ বার করে ফেলেছি, ঠিক আছে। এইবারে আমরা যাব ফোকাস করব যে আমাদেরকে প্রুফ কি করতে হবে, প্রুফ করতে হবে am বাই an। চলো এবারে এটাতে ফোকাস করা যাক। তাহলে এইবারে দেখা যাক am বাই an, এটাকে আমরা কি লিখতে পারি, যে কোনো একটা nth টার্ম বার করার জন্য আমাদের কি হয় ফর্মুলা, a প্লাস m মাইনাস 1 ইন্টু d ডিভাইডেড বাই a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এর বদলে আমরা কি লিখতে পারি, d বাই 2 লিখতে পারি। লিখি তাহলে, এটা হয়ে যাবে d বাই 2 প্লাস m মাইনাস 1 ইন্টু d ডিভাইডেড বাই d বাই 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এবারে ওপর থেকে d কমন যদি নিয়ে নিই তাহলে কি বাঁচবে, d নিয়ে নিলাম, ভেতরে বাঁচলো 1 বাই 2 প্লাস m মাইনাস 1। ডিনোমিনেটরে যদি ডিটা কমন নিয়ে নিলাম তাহলে কি বাঁচলো 1 বাই 2 প্লাস n মাইনাস 1। ডি ডি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এইবারে দেখে নি ওপরে কি বাঁচলো, ওপরে বাঁচলো m 1 বাই 2 মাইনাস 1, তার মানে মাইনাস 1 বাই 2 ডিভাইডেড বাই n মাইনাস 1 বাই 2। ঠিক আছে, এটাকে আমরা ফার্দার কি লিখতে পারি, যদি আমরা 2টাকে নিচে এলসিএম নিয়ে নিই তাহলে হয়ে যাবে 2m মাইনাস 1 বাই 2 ডিভাইডেড বাই 2n মাইনাস 1 বাই 2। 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম 2m মাইনাস 1 ডিভাইডেড বাই 2n মাইনাস 1, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়্যার সাপোজ টু প্রুভ। তো তাহলে আমরা প্রুভ করে ফেলেছি যে am আর an এর রেশিও হবে 2m মাইনাস 1 বাই 2n মাইনাস 1। কঠিন ছিল? একদমই না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা বেসড কোয়েশ্চেন। আমরা 3টে কোয়েশ্চেন সলভ করলাম বেসড অন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, 3টেই আলাদা আলাদা ধরনের কোয়েশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনেই তোমরা দেখেছো যে ফর্মুলার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, শুধু কোয়েশ্চেনটা একটু ভালোভাবে বুঝতে হবে। চলো তাহলে আরো আগে বাড়া যাক। এপি পড়তে পড়তে চলো চট করে দেখে নেওয়া যাক অ্যারিথমেটিক মিনের কনসেপ্টটাও। ধরো তোমার কাছে এরকম একটা সিচুয়েশন আছে যেখানে দুটো নাম্বার তোমাকে দেওয়া আছে, একটা নাম্বার হচ্ছে এ আর একটা নাম্বার হচ্ছে বি। এবারে আমি যদি তোমাকে বলি যে এই দুটো নাম্বারের মাঝখানে এমন একটা নাম্বার খোঁজো সাচ দ্যাট এই 3টে নাম্বার এপিতে হয়ে যাবে, বুঝতে পারলে? তার মানে একটা এক্সাম্পল নিয়ে বোঝাই। ধরো তোমার কাছে দুটো নাম্বার আছে 2 আর 4। আমি বললাম যে 2 আর 4 এর মাঝখানে এমন একটা নাম্বার খোঁজো সাচ দ্যাট 2 সেই নাম্বারটা আর 4 এই 3টে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি বলতে চাইছি লজিক্যালি যে আমি এমন একটা নাম্বার মাঝখানে খুঁজতে চাইছি যেটা 2 আর 4 এর এক্স্যাক্টলি মাঝামাঝি বসে থাকে। তাহলে কি হবে, সেই নাম্বারটা 2 থেকে যতটা দূরে 4 থেকেও ঠিক ততটাই দূরে, তাই তো? তার মানে সেই নাম্বারটার সঙ্গে 2 এর যতটা ডিফারেন্স সেই নাম্বারটার সঙ্গে 4 এরও ঠিক ততটাই ডিফারেন্স হবে, তার মানে একটা কমন ডিফারেন্স হবে, তার মানে এই 3টে নাম্বার এপিতে হবে, তাই তো? তার মানে যখনই আমাদেরকে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করতে হবে তার মানে হলো যে আমাদেরকে এমন একটা নাম্বার বার করতে হবে যেটা যে দুটো গিভেন নাম্বার সেই দুটো নাম্বারের ঠিক মাঝামাঝি লাই করবে। আর এরকম একটা নাম্বার বার করতে গেলে আমরা কি করব, অ্যাভারেজ বার করব। অ্যাবসলিউটলি, যেমন ধরো 2 আর 4 এর অ্যাভারেজ কি হবে, 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 3। তার মানে 2 আর 4 এর মাঝখানের এমন একটা নাম্বার হলো 3। এবার তুমি নিজেই দেখে নাও, 3 মাইনাস 2 যদি করো তাহলেও 1, আর 4 মাইনাস 3 যদি করো তাহলেও 1। তাহলে 2, 3 আর 4 এটা কিসে, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, তো এবারে এর ওপর রিলেটেড একটা কোয়েশ্চেন দেখে নেবো, যেখানে আমরা দেখবো যে কিভাবে আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করি, কিংবা কিভাবে আমরা আমাদের কাছে যখন দুটো গিভেন নাম্বার দেওয়া থাকে তাদের মাঝখানে আমরা আরও নাম্বারস কী করে বার করি সাচ দ্যাট এই পুরো জিনিসটা একটা এপি হয়ে যাক।
চলো তাহলে অ্যারিথমেটিক মিন কনসেপ্টের উপরে দেখা যাক একটা কোয়েশ্চেনটা বলছে ইনসার্ট 5 নাম্বারস বিটুইন 8 and 26 such that the resulting sequence is an AP। একটু আগে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা একটু সিম্পলার ফরম্যাট ছিল, যেখানে আমরা বলেছিলাম যে ধরে নাও আমাদের কাছে দুটো নাম্বার আছে এ আর বি। আমি যদি বলি এই এ আর বি এর মাঝখানে তোমাকে এমন একটা নাম্বার খুঁজতে হবে সাচ দ্যাট এ, এই নাম্বারটা আর বি এই তিনটে এপিতে থাকবে। আমরা খুব ইজিলি বলেছিলাম আরে এটা তো খুবই সিম্পল, এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা বেসিক্যালি হবে অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি, কারণ অ্যাভারেজ যদি আমরা নিই তাহলে সেই নাম্বারটা এক্স্যাক্টলি এ আর বি এর মাঝামাঝি থাকবে। সুতরাং এই নাম্বারটা থেকে এ এর যা ডিস্টেন্স হবে বি এরও এই নাম্বারটা থেকে একই ডিস্টেন্স হবে, সুতরাং এরা তিনটে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়ে যাবে। এটা তো সিম্পল ছিল, কিন্তু এখন এবারে কোয়েশ্চেনে একটুখানি কমপ্লেক্স করে দিয়েছে। কোয়েশ্চেনটা বলছে যে যদি আমাদের কাছে দুটো নাম্বার থাকে, ঠিক আছে, তার মাঝখানে আমার একটা নাম্বার চাই না, আমার তার মাঝখানে চাই 1 2 3 4 5টা এরকম নাম্বার, যাতে আমার এই পুরো সিকোয়েন্সটা একটা এপি হয়। এবারে অ্যাভারেজ বার করলে তো আমি এক্স্যাক্ট মাঝের নাম্বারটা পাবো, কিন্তু এরকম 5টা নাম্বার কিভাবে বার করব? একটু কমপ্লিকেটেড হয়ে গেল, তাই না? এখানে আমি একটা ফর্মুলা বলবো, ইনফ্যাক্ট ফর্মুলাটা তোমরা হ্যান্ডি রাখার জন্য মুখস্থ করে রেখো, কিন্তু প্রথমে বুঝে নাও এই ফর্মুলাটা এলো কোথা থেকে। যদি সেটা বুঝে নাও তাহলে তোমাদের হয়তো এটাকে মুখস্থ করতেও হবে না, ঠিক আছে? ধরে নাও আমার কাছে এই দুটো নাম্বার আছে এ আর বি, ঠিক আছে। আমি বললাম যে আমি এর মাঝখানে n নাম্বার অফ নাম্বারস ইনসার্ট করেছি। এখানে তো আমি 5টা নাম্বার দেখাচ্ছি, বাট ধরে নাও যে ওটা n নাম্বার অফ নাম্বারস আমি ইনসার্ট করেছি। যখনই আমি এখানে, যেমন এখানে ধরো আমি একটা নাম্বার ইনসার্ট করেছি, যখনই একটা নাম্বার ইনসার্ট করছি তো আমার এইটা একটা খোপ বেনে গেল, এইটা একটা খোপ হয়ে গেল, মানে বেসিক্যালি একটা নাম্বার মাঝে ঢোকালে ওই একটা নাম্বার এটাকে 2 ভাগে ভাগ করছে। সিমিলারলি যখন আমি 1 2 3 4 5টা নাম্বার ঢোকাচ্ছি তখন এটা ক ভাগে ভাগ করছে? 1 2 3 4 5 6। 5টা নাম্বার ঢুকিয়েছি কিন্তু কটা টুকরো হলো? 6টা টুকরো হলো, ঠিক আছে? এটা খুব লজিক্যাল। একটা নাম্বার তুমি মাঝে ঢোকালে 2টো টুকরো হবে, 5টা নাম্বার মাঝে ঢোকালে 6টা টুকরো হবে, 8টা নাম্বার মাঝে ঢোকালে 9টা টুকরো হবে, রাইট? সিমিলারলি যদি আমি বলছি যে আমি n নাম্বারস ঢোকাচ্ছি, তার মানে কটা টুকরো হবে? তার মানে হবে n+1 টুকরো। বুঝতে পারছো? বোঝো কেন আমি বলছি সেটাও এক্ষুনি বুঝতে পারবে। তার মানে আমি যদি বলি যে আমার কাছে ভাই দুটো নাম্বার আছে এ আর বি, এ হচ্ছে প্রথম নাম্বার, বি হচ্ছে লাস্ট নাম্বার, এর মাঝখানে আমি n নাম্বারস ঢুকিয়ে দিয়েছি, তাহলে ইন দ্যাট কেস কমন ডিফারেন্স উইল বি ইকুয়াল টু বি মাইনাস এ। বি মাইনাস এ বলতে এই লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, এই পুরো জিনিসটা ডিভাইডেড বাই এই পুরো যে জিনিসটা, এই পুরো যে লেন্থটা, এটা কটা টুকরোতে ডিভাইড হচ্ছে? n+1। আর এইটা হয়ে যাবে তোমার কমন ডিফারেন্স। এই ফর্মুলাটা হয়তো তোমরা অনেক টেক্সট বুকে পেয়ে যাবে, কিন্তু অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না যে এই ফর্মুলাটা এলো কোথা থেকে। ইনফ্যাক্ট অনেক সময় তো তোমরা বদারই করো না বোঝার যেটা এলো কেন কোথা থেকে, ব্যাস মুখস্থ করে নাও, তাই তো? কিন্তু আজকে আমরা এটা বুঝে নেবো। তো এখানে আমরা কি দেখলাম যে যদি কখনো এরকম একটা সিচুয়েশন থাকে যেখানে তোমার কাছে দুটো নাম্বার দেওয়া আছে, প্রথম নাম্বারটা আর লাস্ট নাম্বারটা, আর তোমাকে বলা হচ্ছে যে ভাই এর মাঝখানে তুমি 5টা এমন নাম্বার ঢোকাও বা 3টা এমন নাম্বার ঢোকাও বা 10টা এমন নাম্বার ঢোকাও যাতে এই পুরো সিকোয়েন্সটা একটা এপি হয়ে যায়। তো এই ক্ষেত্রে তুমি সবথেকে প্রথমে কি করবে? তুমি সবথেকে প্রথমে ক্যালকুলেট করে নেবে কমন ডিফারেন্স, কারণ তুমি এবারে জানো যে কমন ডিফারেন্স কিভাবে ক্যালকুলেট করবে। লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই n+1, যেখানে n হচ্ছে কতগুলো নাম্বার তুমি ইনসার্ট করতে চাইছো। আর এই ফর্মুলাটা আমরা কিভাবে পেলাম? এইভাবে, যে দুটো নাম্বারের মাঝখানে যদি আমরা n নাম্বারস ঢোকাই তাহলে ওই n নাম্বারস ওটাকে n+1 ভাগে ভাগ করছে। আর এই যে কমন ডিফারেন্স মানে তো এতটুকু জায়গা, এই নাম্বারটা আর তার পরের নাম্বারের মাঝখানে ডিফারেন্সটা, এইটুকু জায়গা তুমি কিভাবে বার করবে? এই পুরো জায়গাটা ডিভাইডেড বাই যতগুলো এরকম ভাগ আছে, পুরো জায়গাটা হচ্ছে b মাইনাস এ, কতগুলো ভাগ আছে? n+1, তাই জন্য b মাইনাস এ বাই n+1। ক্লিয়ার? কোনো ডাউট নেই? ঠিক আছে, এইবারে চলে যাব সোজা এই কোয়েশ্চেনটাতে। এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে 8 আর 26, তার মানে 8 হচ্ছে এ আর 26 হচ্ছে বি, আর কতগুলো নাম্বার আমাকে ঢোকাতে হবে? ইনসার্ট 5 নাম্বারস, তার মানে 5 হচ্ছে n এর ভ্যালু,
ঠিক আছে, তো এই তিনটে ভ্যালু দিয়ে আমরা কমন ডিফারেন্সের ভ্যালু বার করতে পারি, উইচ ইজ বি মাইনাস এ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা হয়ে যাবে 26 মাইনাস 8 ডিভাইডেড বাই 5 প্লাস ওয়ান, তার মানে 18 ডিভাইডেড বাই 6, তার মানে 3 হয়ে যাবে কমন ডিফারেন্স। ঠিক আছে, এইবারে লিখে ফেলো কোন কোন নাম্বারগুলো হবে। দেখো এখান থেকে আমরা জানি যে এই এপির প্রথম নাম্বার হচ্ছে 8, ঠিক আছে, তার মানে এর দ্বিতীয় নাম্বার কি হয়ে যাবে 8 প্লাস 3, তার মানে এর তৃতীয় নাম্বার কি হয়ে যাবে 8 প্লাস 3 প্লাস 3, তার মানে এর ফোর্থ নাম্বার কি হয়ে যাবে 8 প্লাস 3 প্লাস 3 প্লাস 3। এইভাবেই তো হবে এই এপিটা, তাই তো? তার মানে আমার এই নাম্বারগুলো কি হয়ে যাবে 8, 11, 11-এর সঙ্গে আরও 3, 12, 13, 14, 14-এর সঙ্গে আরও 3, 15, 16, 17, 17-এর সঙ্গে আরও 3, 18, 19, 20, 20-র সঙ্গে আরও 3, 23, 23-র সঙ্গে আরও 3, 26। দেখো 8 আর 26-এর মাঝে আমাদের ঢোকানোর ছিল 1, 2, 3, 4, 5টা নাম্বার, যেটা আমরা ঢুকিয়ে ফেলেছি। বোঝা গেল কিভাবে হলো? কোয়েশ্চেনটা দেখে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছিল, তাই তো? কারণ আমরা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা দেখেছিলাম, যেখানে কিনা দুটো গিভেন নাম্বারের মাঝখানে একটা নাম্বার ঢোকাতে হচ্ছিল, কিন্তু এখানে যখন অনেক কটা নাম্বার ঢোকাতে হচ্ছিল দেখে মনে হচ্ছিল একটু কমপ্লিকেটেড, কিন্তু দেখো টেকনিকটা খুব ইজি, খুব সিম্পল, তাই তো? চলো আগে দেখা যাক। এপির পরে এইবারে পড়বো আমরা জিপি, তার মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনে দেখো গল্পটা খানিকটা এপির মতনই, কিন্তু তফাৎ হলো যে এপিতে যেমন আমরা কথা বলছিলাম কমন ডিফারেন্সের, তার মানে যে কোনো দুটো পরপর টার্মের ডিফারেন্সটা কনস্ট্যান্ট ছিল, এটা ছিল এপির গল্প। জিপির গল্প হলো যে যে কোনো কনজিকিউটিভ দুটো টার্মের রেশিওটা সেম। ঠিক আছে, যেমন পুশআপের এক্সাম্পলটা যেটা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, সেই এক্সাম্পলটা যদি দেখো 5, 10, 20, 40, 80, তার মানে কি হচ্ছে যে কোনো দেখো সেকেন্ড নাম্বার ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার হচ্ছে 2, থার্ড নাম্বার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার হচ্ছে 2, ফোর্থ নাম্বার ডিভাইডেড বাই থার্ড নাম্বার হচ্ছে 2, তার মানে আমরা কি দেখছি সবারই রেশিওটা কনস্ট্যান্ট। সেই জন্যে যখন আমরা এপির কথা বলবো তখন আমরা কমন ডিফারেন্সের কথা বলবো না, তখন আমরা বলবো কমন রেশিওর কথা। যেমন আমরা কমন ডিফারেন্সকে ডিনোট করতাম স্মল লেটার ডি দিয়ে, ঠিক সেরকমই কমন রেশিওকে ডিনোট করব আমরা স্মল লেটার আর দিয়ে। ঠিক আছে, সুতরাং ইন জেনারেল যদি আমাদের একটা জিওমেট্রিক প্রোগ্রেশনকে রিপ্রেজেন্ট করতে হয়, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? প্রথম টার্মটা হয়ে যাবে এ, কারণ এ কে দিয়ে আমরা জেনারেলি টার্ম রিপ্রেজেন্ট করি, তারপরের টার্মটা হয়ে যাবে এ আর, তারপরের টার্মটা হয়ে যাবে এ আর স্কোয়ার, তারপরেরটা হয়ে যাবে এ আর কিউব, মানে আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করতে থাকছি। কেন? যাতে আমাদের রেশিওটা সবসময় কি থাকে, আর থাকে। দেখো না, এ আর বাই আর, এ আর স্কোয়ার বাই আর, এ আর কিউব বাই এ আর স্কোয়ার আর। তো দেখো যে কোনো দুটো পরপর টার্মের রেশিওটা হচ্ছে সব সময় আর। এটা তো হলো জিওমেট্রিক প্রোগ্রেশন। এবারে আমি যদি জিওমেট্রিক সিরিজের কথা বলি, সিরিজ কথাটার মানেই হচ্ছে যে প্রোগ্রেশনের যে টার্মগুলো সেগুলোর মাঝ থেকে কমাগুলো হাটিয়ে সেখানে কি রেখে দাও, একটা প্লাসের সিম্বল। তার মানে জিওমেট্রিক সিরিজ হয়ে যাবে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দ্য পাওয়ার 4 অ্যান্ড সো অন। সুতরাং এটা হলো আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক যেমন এপির ক্ষেত্রে আমরা nth টার্ম ক্যালকুলেট করতাম একটা ফর্মুলা দিয়ে, ঠিক সেই রকমভাবে জিপির ক্ষেত্রেও আমরা nth টার্ম ক্যালকুলেট করব একটা ফর্মুলা দিয়ে। এখানের ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম, এ এন, তার মানে nth টার্ম ইজ ইকুয়াল টু এ আর টু দ্য পাওয়ার n মাইনাস 1, যেখানে এ হচ্ছে ফার্স্ট টার্ম আর আর হচ্ছে আমাদের কমন রেশিও, আর এন কি, যে টার্মটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। ঠিক আছে, এবারে যদি এই ক্ষেত্রে জিপির ক্ষেত্রে আমাদের সাম অফ এন টার্মস বার করতে হয়, তাহলে তার জন্যও একটা ফর্মুলা আছে আমাদের কাছে, আর ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম, এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এখানেও দেখো তুমি যদি এ আর আর এন এই তিনটে ভ্যালু জানো, তাহলে তুমি nth টার্ম ক্যালকুলেট করতে পারো, তুমি এন টার্মসের সাম ক্যালকুলেট করতে পারো। এপির ক্ষেত্রে যেমন আমরা অ্যারিথমেটিক মিনের ব্যাপারে ডিসকাস করেছিলাম, ঠিক সেরকম জিপির ক্ষেত্রে ডিসকাস করব জিওমেট্রিক মিন। অ্যাবসলিউটলি কারেক্ট। তার মানে যদি তোমাদের কাছে দুটো নাম্বার দেওয়া আছে এ আর বি, আর যদি বলা হয় যে মাঝখানে এমন একটা নাম্বার খোঁজো এদের দুটো নাম্বারের মাঝখানে যাতে এই তিনটে নাম্বার জিপিতে হয়ে যায়, তাহলে তোমরা ওই মাঝের নাম্বারটা কিভাবে খুঁজবে?
রুট ওভার এ বি, আর এই রুট ওভার এপিকে আমরা বলি জিওমেট্রিক মিন অফ এ অ্যান্ড বি। তাহলে মোটামুটি শর্টকাটে আমি জিপিরও যে কটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল সে কটা বলে দিয়েছি, কারণ কনসেপচুয়ালি এপি আর জিপির কনসেপ্টটা কিন্তু একই ব্যাপার। তফাৎ হচ্ছে ওখানে চলে কমন ডিফারেন্সের প্যাটার্নে, জিপিতে চলে কমন রেশিওর প্যাটার্নে, এটাই হচ্ছে তফাৎ। তো যার জন্য আমি শুরুতেই বলেছিলাম এই ভিডিওটার যে এই ভিডিওটাতে এই চ্যাপ্টারটাতে খুব বেশি কনসেপ্ট নেই। এপির ওই 2-3টে ফর্মুলা, জিপির এই 2-3টে ফর্মুলা, এই ফর্মুলা কটা দিয়েই তুমি এই চ্যাপ্টারের সব কোয়েশ্চেন সলভ করতে পারবে। তাহলে কোয়েশ্চেন সলভ করার জন্য রেডি আছো? চলো পেন পেপার নিয়ে রেডি থাকো, কিছু কোয়েশ্চেন্স করা যাক। চলো তাহলে দেখা যাক কিছু কোয়েশ্চেন্স অন জিপি। তো আমাদের প্রথম কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য 12th টার্ম অফ আ জিপি হুজ 8th টার্ম ইজ 192 অ্যান্ড দ্য কমন রেশিও ইজ 2। ঠিক আছে, তার মানে আমাদের একটা জিপির 12th টার্ম বার করতে হবে, তার মানে A12 আমাদের বার করতে হবে। আমাদের কাছে দেওয়া আছে 8th টার্ম ইজ 192, তার মানে A8 দেওয়া আছে, আর কমন রেশিও দেওয়া আছে 2, তার মানে এটা হচ্ছে আর এর ভ্যালু। ঠিক আছে, সব সময় এই ধরনের কোয়েশ্চেনে আমরা কোনটাকে আগে টার্গেট করি? যেটা গিভেন আছে এক্স্যাক্টলি। কারণ দেখো 12th টার্মটা বার করার জন্যে আমাদের জিপিতে ফর্মুলা কি হয়? এ আর টু দ্য পাওয়ার n-1। ঠিক আছে, চলো n তো এখানে 12, আর এর ভ্যালু আমরা জানি, কিন্তু আমরা কি জানি না? এ এর ভ্যালু আমরা জানি না, তার মানে ফার্স্ট টার্মের ভ্যালু আমরা জানি না। এ এর ভ্যালু আমরা কোথা থেকে পেতে পারি? যেটা গিভেন আছে সেটা থেকে পেতে পারি। সুতরাং গিভেনে ফোকাস করা যাক। দেওয়া আছে যে A8 হচ্ছে 192। A8 আমরা কিভাবে ক্যালকুলেট করি? এ আর টু দ্য পাওয়ার n-1, দিস ইজ ইকুয়াল টু 192। ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 192। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 192 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 7। ঠিক আছে, 2 টু দ্য পাওয়ার 7 যদি ক্যালকুলেট করো তাহলে হয়ে যাবে 2 টু যা 4, 4 টু যা 8, 8 টু যা 16, 16 টু যা 32, 32 টু যা 64, 64 টু যা 128। এরপর এইটা যদি তুমি ডিভাইড করো, এর যদি এটাকে সিম্পল ফ্র্যাকশনে নিয়ে আসো, সো দিস উইল কাম আউট টু বি 3/2। তাহলে আমরা এর ভ্যালু বার করে ফেলেছি, ব্যাস আর কোনো প্রবলেম নেই, কারণ বাকি জিনিস তো আমরা অলরেডি জানতাম। চলো তাহলে বার করা যাক 12th টার্ম উইচ ইজ A12। 12th টার্ম হয়ে যাবে এ, দ্যাট মিনস 3/2 ইন্টু আর, দ্যাট ইজ 2 টু দ্য পাওয়ার 12-1। তাহলে এটা হয়ে যাবে 3/2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 11। এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 10, 2 টু দ্য পাওয়ার 11 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 1। ঠিক আছে, 2 টু দ্য পাওয়ার 10, 2 টু দ্য পাওয়ার 10কে আমরা লিখতে পারি 1024। অ্যাজ আ রেজাল্ট আমাদের আনসার হয়ে যাবে 3072, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার আনসার। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে হাউ মেনি টার্মস অফ দ্য জিপি 3, 3 স্কোয়ার, 3 কিউব, 3 টু দ্য পাওয়ার 4 আর নিডেড টু গিভ দ্য সাম 120। তার মানে এখানে আমাদের কাছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন দেওয়া আছে, বলা হয়েছে যে এটার সাম হচ্ছে 120। সাম বলতে SN, সাম অফ n টার্মস হচ্ছে 120। আমাদের বার করতে হবে হাউ মেনি টার্মস অফ দ্য জিপি, মানে জিপির কতগুলো টার্মকে যোগ করলে আমরা পাবো 120। তার মানে আমাদেরকে n এর ভ্যালুটা বার করতে হবে। তো বেসিক্যালি এখানে আমাদের n এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড দিস সিমস টু বি প্রিটি সিম্পল, কারণ জিপিটা দেওয়া আছে। জিপিটা থেকে দেখে আমরা বুঝতে পারছি যে প্রথম টার্ম হচ্ছে 3। জিপিটা দেখে আমরা এটাও বুঝতে পারছি যে কমন রেশিও হচ্ছে 3, কারণ 3 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ 3, 3 কিউব ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইজ 3। তাহলে এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, আর SN এর ভ্যালু জানি। আর কিছু জানার দরকার ছিল? একেবারেই না, কারণ আমরা SN এর ফর্মুলাটা ডাইরেক্ট লাগাতে পারি। SN কিভাবে ক্যালকুলেট করি? সাম অফ n টার্মস ইন আ জিপি কিভাবে ক্যালকুলেট করি? A into r to the power n-1 divided by r-1, কিংবা A into 1 minus r to the power n divided by 1 minus r, যেটা কমফোর্টেবল। এবারে এখানে দেখো কি কি দেওয়া আছে। SN এর ভ্যালু দেওয়া আছে 120, A এর ভ্যালু দেওয়া আছে 3, r এর ভ্যালু দেওয়া আছে 3, n আমরা জানি না, তো 3 to the power n-1 divided by 3 minus 1। ঠিক আছে, এইবারে দেখো এই 3টা দিয়ে ক্যান্সেল করে দিই, 3 4 যা 12, 0, এটা হয়ে যাবে 40। এখানে 2টাকেও এদিকে নিয়ে আসি,
এটা হয়ে যাবে 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু 80 প্লাস 1। 3 টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু 81। 81কে কীভাবে লিখতে পারি? 9 ইন্টু 9। 9কে কীভাবে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 2। তার মানে 81কে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4। 3 ইন্টু 3 ইজ 9, 9 ইন্টু 3 ইজ 27, 27 ইন্টু 3 ইজ 81। তাহলে এবারে দেখো দুটোরই বেস সেম, উইচ মিনস দ্য পাওয়ার হ্যাজ টু বি সেম। তার মানে n এর ভ্যালু হয়ে যাবে 4। তার মানে এই জিপির চারটে টার্মকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 120। চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 3। Insert two numbers between 3 and 81 so that the resulting sequence is GP। তার মানে আমাদেরকে এরকম একটা দেওয়া আছে যে ভাই এইটা হচ্ছে প্রথম নাম্বার এ, এটা হচ্ছে লাস্ট নাম্বার বি, এর মাঝখানে তুমি দুটো নাম্বার ইনসার্ট করো সাচ দ্যাট এই সবকটা নাম্বার একটা জিপিতে থাকুক। এই ধরনের একটা কোয়েশ্চেন আমরা এপির জন্য করেছি, এখানে জিপির জন্য করব। লজিকটা সেমই থাকবে, শুধু এপি জিপির যা পার্থক্য সেই অ্যাকর্ডিংলি এখানে ডিফারেন্স আসবে। ঠিক আছে, এবারে ধরো এটা হচ্ছে তোমার নাম্বার এ, এটা হচ্ছে তোমার নাম্বার বি। তুমি বললে যে এর মাঝখানে তুমি কিছু নাম্বারস ইনসার্ট করবে, লেট আস সে তুমি n নাম্বারস এর ভেতরে ইনসার্ট করবে। আমরা কি জানি যখনই আমরা n নাম্বারস ইনসার্ট করি তখনই আমাদের কতগুলো ডিভিশন হয়ে যায় n প্লাস 1, তখনই আমাদের এই n প্লাস 1 ভাগ হয়ে যায় এ আর বি এর মাঝখানের জায়গাটা। ঠিক আছে, এইবারে যদি আমরা কমন ডিফারেন্স ডিটা বার করতে চাই তো আমরা কি বলবো? কমন ডিফারেন্স হচ্ছে এই দুটো টার্মের যে রেশিও, ঠিক আছে, সেটা হচ্ছে কমন ডিফারেন্স। এবার দেখো প্রথম টার্ম আর লাস্ট টার্মের এই পুরো রেশিওটা কত? বি বাই এ। এখানে আমরা রেশিওর কথা বলছি, সুতরাং আমরা বি মাইনাস এ বলবো না, আমরা রেশিও, দ্যাট মিনস বি বাই এ। এই পুরো জায়গাটার রেশিও হচ্ছে বি বাই এ, কিন্তু আমার পুরো জায়গাটার রেশিও তো চাই না, আমার চাই শুধুমাত্র এইটুকু জায়গার রেশিওর জন্য তুমি কি করবে? ডিভাইডেড বাই করবে? নট রিয়েলি, কারণ আমরা তো এখন রেশিও দেখছি। সুতরাং টু দ্য পাওয়ার 1 বাই n প্লাস 1। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের কমন ডিফারেন্স। যখনই তোমার কাছে দুটো গিভেন নাম্বার আছে যার মাঝখানে তোমাকে কিছু নাম্বারস ইনসার্ট করতে হবে সাচ দ্যাট ওই পুরো সিকোয়েন্সটা জিপি হয়ে যায়, তখন প্রথম স্টেপ হচ্ছে টু ক্যালকুলেট দ্য কমন রেশিও। কারণ এখানে আমরা জিপির কথা বলছি, তাই আমরা কমন রেশিওর কথা বলছি, নাকি কমন ডিফারেন্সের। ঠিক আছে, চলো তাহলে একই জিনিস এখানে করা যাক। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ঠিক আছে, আর বলা হয়েছে আমাদেরকে দুটো নাম্বার ইনসার্ট করতে হবে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2। সব থেকে প্রথমে কমন রেশিও ক্যালকুলেট করব, উইচ উইল বি বি বাই এ টু দ্য পাওয়ার 1 বাই n প্লাস 1। এখান থেকে দেখে নিই, 3 দিয়ে 3 2s are 6, 3 7s are 21, এটা হয়ে যাবে 27 টু দ্য পাওয়ার 1 বাই 3। 27কে আমরা কি লিখতে পারি? 3 টু দ্য পাওয়ার 3, 3 ইন্টু 3 ইন্টু 3, রাইট? আর টু দ্য পাওয়ার আছে এখানে 1 বাই 3, 3 3 ক্যান্সেল, তো এটা হয়ে যাবে 3। তার মানে কমন রেশিওর ভ্যালু এসে গেল 3। এবারে তো খুবই সিম্পল। এবারে আমাদের যে জিপিটা হবে, সেই যে জিপিটা কীরকম হবে দেখতে খানিকটা। প্রথম টার্ম হচ্ছে 3, তারপরের টার্ম কি হয়ে যাবে? 3 ইন্টু 3, এক্স্যাক্টলি। তারপরের টার্মটা কি হয়ে যাবে? 3 ইন্টু 3 ইন্টু 3। তারপরের টার্মটা হয়ে যাবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এবারে ভ্যালুগুলো একটু দেখো, এটা 3, এটা 9, এটা 27, এটা 81, আর আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছিল 3 আর 81-এর মাঝে। এটা 3, এটা 81। দেখো 3 আর 81-এর মাঝে আমরা দুটো নাম্বার ঢুকিয়ে ফেলেছি, যেটা কিনা হচ্ছে 9 আর 27, আর এই পুরো সিকোয়েন্সটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। এপি শিখে গেলাম, জিপি শিখে গেলাম, এবারে এই দুটোকে মিলিয়ে কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করা যাক। মিক্স অ্যান্ড ম্যাচ মানে কখনো কখনো আমাদের সামনে এরকম সিরিজ থাকে যার ভেতরে কোথাও তো এপিকে দেখতে পাওয়া যায়, কোথাও আবার জিপি দেখতে পাওয়া যায়, কোথাও আবার দুটো আলাদা আলাদা এপি চলে, এরকমও দেখতে পাওয়া যায়। এরকম পসিবল? একেবারেই পসিবল। যেমন এই একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? এই সিরিজটা যদি খুব খেয়াল করে দেখো তো প্রথম টার্মটাতে হচ্ছে 3 ইন্টু 8 প্লাস তারপরের টার্মটা হচ্ছে 6 ইন্টু 11 প্লাস তারপরের টার্মটা হচ্ছে 9 ইন্টু 14। ঠিক আছে, এবারে খুব খেয়াল করে দেখো, প্রথম টার্মটাতে 3 আছে, সেকেন্ড টার্মটাতে 6 আছে, তারপরের টার্মটাতে 9 আছে, একদম আছে। 3 6 9 এটা কি? এগুলো একটা এপি,
অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কারণ 3 আর 6-এর মাঝের ডিফারেন্স হচ্ছে 3, 6 আর 9-এর মাঝের ডিফারেন্স হচ্ছে 3। আবার অ্যাট দ্য সেম টাইম তুমি দেখো প্রথম টার্মটাই 11ও আছে, পরের টার্মটাতে কি আছে 14 আছে, তারপরের টার্মটাতে 8, প্রথম টার্মটাই 8, তারপরে 11, তারপরে 14, এরাও কিন্তু একটা এপি। এটা খুব ইন্টারেস্টিং, তাই না? মানে আমরা দেখছি যে যদি তুমি 3 × 8 এটাকে মাল্টিপ্লাই করে লিখে ফেলো তাহলে হয়তো তুমি এই প্যাটার্নটা দেখতে পাবে না, কিন্তু যেভাবে এখন লেখা আছে এইভাবে তুমি এই প্যাটার্নটা দেখতে পাচ্ছ, যেখানে তুমি দেখছো প্যারালালি দুটো এপি রয়েছে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। আরও একটা এক্সাম্পল দেখা যাক। 3 × 1 স্কোয়ার প্লাস 5 × 2 স্কোয়ার প্লাস 7 × 3 স্কোয়ার। এবারে এখানেও দেখো দুটো প্যারালাল প্যাটার্ন চলছে। একটা প্যাটার্ন হচ্ছে 3, 5, 7, ঠিক আছে, যেটা একটা এপি। আর একটা প্যাটার্ন চলছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দুটো প্যাটার্ন প্যারালালি চলছে। তো এই ধরনের সিরিজকে আমরা বলি অ্যারিথমেটিকো জিওমেট্রিক সিরিজ কিংবা এসজি সিরিজ। এইবারে কোয়েশ্চেন হলো যে এগুলো তো খুব কমপ্লিকেটেড বলে মনে হচ্ছে, এগুলো সিম্পল একটা ফর্মুলা দিয়ে সলভ হবে বলে মনে তো হচ্ছে না। আর তোমার খানিকটা ঠিকই মনে হচ্ছে, কিন্তু খুব বেশি ঘাবড়ানোর দরকার নেই। এই ধরনের অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ সলভ করতে কিছু ফর্মুলা আমাদের একদম ফিঙ্গার টিপসে থাকা চাই। এরকম আমি 3টে ফর্মুলা এখন বলবো, আর এই ফর্মুলাগুলো একদম খাতায় নোট করে নাও, একদম মুখস্থ করে ফেলো, কারণ এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা অনেক ধরনের অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ সলভ করতে পারবো। প্রথম ফর্মুলা হচ্ছে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। মানে যদি তোমাকে প্রথম n ন্যাচারাল নাম্বারস দেওয়া আছে, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 20 অবধি দেওয়া আছে, 50 অবধি দেওয়া আছে, 100 অবধি দেওয়া আছে, এদের সাম বার করতে হবে। কিভাবে বার করবে? n × n+1/2, যেখানে n হচ্ছে কতগুলো ন্যাচারাল নাম্বারের তুমি সাম বার করছো। ঠিক আছে, যদি তোমাকে বলা হয় সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইভাবে যদি তোমাকে সাম বার করতে হয় আপ টু আ নাম্বার n, তাহলে কিভাবে বার করবে? n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6। এখানেও দেখো ফর্মুলাটা কিছু কিছু কমন ছিল, n × n+1 এখানেও কমন, এখানে এক্সট্রা একটা টার্ম এসে গেছে 2n+1, আর এখানে ডিভাইডেড বাই হয়ে গেছে 6। 3 নম্বর ফর্মুলা হলো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে সাম অফ দ্য কিউবস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, তার মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব আপ টু n কিউব, এইটার সাম কত হবে? এই ফর্মুলাটা খুব ইজি। ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের যে ফর্মুলাটা ছিল ওটা লিখে ফেলো, n × n+1/2, এই পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, তো সুতরাং দেখো প্রথম ফর্মুলাটা যদি মুখস্থ করে ফেলো তো লাস্টের ফর্মুলাটা খুবই সিম্পল, ওইটারই স্কোয়ার করে দেওয়া হয়েছে। সেকেন্ড ফর্মুলাটা খানিকটা সিমিলার, একটা নতুন টার্ম এসে গেছে। ঠিক আছে, তো এইভাবে এই 3টে ফর্মুলা কিন্তু একদম ঠিকভাবে মনে রাখতে হবে, কারণ এদের হেল্প নিয়েই আমরা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ সলভ করতে পারবো। তাহলে রেডি তো? চলো কয়েকটা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ সলভ করা যাক। চলো তাহলে কয়েকটা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজও সলভ করে দেখা যাক। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য সাম টু n টার্মস 3 × 1 স্কোয়ার প্লাস 5 × 2 স্কোয়ার প্লাস 7 × 3 স্কোয়ার প্লাস সো অন। এবারে এই সিরিজটা যদি খুব লক্ষ্য করে দেখো, তো এটা হচ্ছে এই সিরিজের প্রথম টার্ম, এটা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় টার্ম, এটা তৃতীয় টার্ম অ্যান্ড সো অন। প্রথম টার্মের যদি প্রথম ভাগটা দেখো, এটা হচ্ছে 3, দ্বিতীয় টার্মের প্রথম ভাগটা 5, তৃতীয় টার্মের প্রথম ভাগটা 7, যেটা কিনা একটা এপিতে আছে। ঠিক আছে, সিমিলারলি যদি দ্বিতীয় ভাগগুলো দেখো, এটা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এটা একটা স্পেসিফিক প্যাটার্নে আছে। তো এই প্যাটার্ন দুটো লক্ষ্য করে আমরা যদি এই পার্টিকুলার সিরিজের nth টার্মটা বার করতে চাই, তো nth টার্মটা কি হয়ে যাবে? এই প্রথম ভাগের nth টার্ম, তার মানে nth টার্ম অফ 3, 5, 7, এই সিরিজটার যে nth টার্মটা হবে সেই nth টার্মটা মাল্টিপ্লাইড বাই nth টার্ম অফ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, সো অন। তাই তো হবে, বোঝাই যাচ্ছে। দেখো 3, 5, 7 এইভাবে এক প্রথম ভাগটা হচ্ছে, সুতরাং nth টার্মের প্রথম ভাগটা কি হয়ে যাবে? nth টার্ম অফ 3, 5, 7 এই এপিটার। সিমিলারলি দ্বিতীয় ভাগটা কি হয়ে যাবে? nth টার্ম অফ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার অ্যান্ড সো অন। ঠিক, ওকে। এইবারে বলো nth টার্ম অফ 3, 5, 7 এটা কি হয়ে যাবে?
nth টার্ম আমরা কি যে কোনো একটা এপির nth টার্ম আমরা কিভাবে বার করি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইভাবে বার করি। এখানে a হচ্ছে 3, n মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে কত, 3 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 2, 5 আর 7 এর ডিফারেন্স 2, তার মানে ডি এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, সুতরাং এটার ভ্যালু হয়ে যাবে 3 প্লাস 2n মাইনাস 2, তার মানে এটা হয়ে যাবে 2n প্লাস 1। তো এটা হয়ে যাবে nth টার্ম অফ ইয়ে वाला পার্ট, এটা হয়ে যাবে nth টার্ম অফ 3, 5, 7, এই পার্টটার nth টার্ম হয়ে যাবে। এইটার পার্টটার nth টার্ম কি হবে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। এইটার অবভিয়াস, এটা খুবই অবভিয়াস যে এইটার nth টার্ম হয়ে যাবে n স্কোয়ার। ঠিক আছে, এটার nth টার্ম হবে n স্কোয়ার। তার মানে এখানে আমরা যে সিরিজটার কথা বলছি, এই সিরিজটার nth টার্ম হচ্ছে 2n প্লাস 1 ইন্টু n স্কোয়ার। ঠিক আছে, এত দূর যদি তোমরা সলভ করে নাও, ধরে নাও মানে 80% অফ দ্য কোয়েশ্চেন ইজ ডান। ঠিক আছে, কারণ এরপরে শুধু ফর্মুলার খেলা। an বার করে নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি বার করতে হবে sn, মানে সাম অফ n টার্মস। সাম অফ n টার্মস এর মানে কি হচ্ছে, সামেশন অফ nth টার্ম। যে কোনো একটা nth টার্মকে নিয়ে নাও, তার সামেশন as n changes from 1 to n, রাইট? মানে a1 plus a2 plus a3 plus a4 plus a5, সেটাই তো হচ্ছে sn, তাই তো? এবার এখানে আমরা an এর ভ্যালু বার করেছি কত, 2n plus 1 into n স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন অফ 2n প্লাস সামেশন, এইটাকে আমরা লিখতে পারি সামেশন অফ 2n ইন্টু n স্কোয়ার, দ্যাট ইজ 2n কিউব, প্লাস 1 ইন্টু n স্কোয়ার, দ্যাট ইজ n স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু সামেশন অফ n কিউব প্লাস সামেশন অফ n স্কোয়ার। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এইবারে দেখো, এইখানেই আমাদের ফর্মুলার কাজ। খানিকক্ষণ আগেই আমি বলেছিলাম যে 3টে এরকম ফর্মুলা আছে যেটা সুপার ইউজফুল হয় যখন অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ সলভ করতে হয়। যার মধ্যে থেকে একটা ফর্মুলা ছিল 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, মনে পড়লো? তাহলে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা বেসিক্যালি সামেশন অফ n কিউব। তো সুতরাং সেই ফর্মুলাটা এখানে দিয়ে দাও, উইচ ইজ n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। সিমিলারলি সামেশন অফ n স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এর ফর্মুলাটা কি ছিল, এর ফর্মুলাটা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, এরপরের ক্যালকুলেশনটা তোমরা নিজেই করে নিতে পারবে, এরপরে আর কিছুই করার নেই, সিম্পলি এটাকে ক্যালকুলেট করতে হবে অ্যান্ড ইউ আর ডান। সুতরাং ক্যালকুলেশনের পার্টটা তোমরা নিজেরাই করে নাও, এটা সিম্পল ম্যাথামেটিক্স, কোনো লজিক নেই, কিচ্ছু নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। চলো বাচ্চারা, দেখা যাক আরও একটা লাস্ট কোয়েশ্চেন। ফাইন্ড দ্য সাম টু n টার্মস হুজ nth টার্ম ইজ গিভেন বাই n স্কোয়ার প্লাস 2 টু দ্য পাওয়ার n। এখানে আমাদের কাছে দেওয়া আছে nth টার্ম, মানে an এর ভ্যালু দেওয়া আছে n স্কোয়ার প্লাস 2 টু দ্য পাওয়ার n। তোমাকে বার করতে হবে সাম অফ n টার্মস। সাম অফ n টার্মস যেমন আমি বললাম ইজ অলওয়েজ ইকুয়াল টু সামেশন অফ an, তার মানে আমরা লিখতে পারি সামেশন অফ n স্কোয়ার প্লাস সামেশন অফ 2 টু দ্য পাওয়ার n। সামেশন অফ n স্কোয়ার খুব ইজিলি তোমরা ফর্মুলা থেকেই বলে দেবে, সামেশন অফ n স্কোয়ার কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এইবারে বলো তো সামেশন অফ 2 টু দ্য পাওয়ার n কি হবে, এটা একটু সাইডে দেখে নেওয়া যাক আলাদা করে। সামেশন অফ 2 টু দ্য পাওয়ার n, যেখানে n ইজ চেঞ্জিং ফ্রম 1 টু n, এটা বেসিক্যালি কি, এটার মানে হলো 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 2 টু দ্য পাওয়ার 2 প্লাস 2 টু দ্য পাওয়ার 3 অ্যান্ড সো অন। এবারে বলতে পারো কি এটা কিরকম ধরনের সিকোয়েন্স, দেখে নাও। দ্বিতীয় টার্ম ডিভাইডেড বাই প্রথম টার্ম হচ্ছে 2, তৃতীয় টার্ম ডিভাইডেড বাই দ্বিতীয় টার্ম হচ্ছে 2, তার মানে এটা আর কিছুই নয়, একটা জিপি, যেখানে কমন রেশিও হচ্ছে 2 আর যেখানে ফার্স্ট টার্ম হচ্ছে 2, প্রথম টার্মটাও 2 আর কমন রেশিও হচ্ছে 2। তো সুতরাং এইটার যদি তুমি সাম অফ n টার্মস বার করো, সুতরাং এইটার যদি তুমি সাম অফ n টার্মস বার করো, ধরো sn ড্যাশ দিয়ে ডিনোট করছি এখন, তাহলে এটা কি হয়ে যাবে, a r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1।
তাই তো হবে। সুতরাং এটা হয়ে যাবে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। ব্যাস, আর কি, এই ভ্যালুটা এখানে পুট করে দাও। তো এটা হয়ে যাবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। দ্যাটস ইট। সো দিস ইজ ইয়োর ফাইনাল আনসার। তো সুতরাং দেখছো, যখনই অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজের কথা আমরা বলি তখন ওখানে মানে কনসেপ্টের মিক্সচার, কখনো একটা এপি লুকিয়ে থাকে, কখনো একটা জিপি লুকিয়ে থাকে, আর কখনো বা এই যে ফর্মুলাগুলো দেখেছিলাম সামেশন অফ n স্কোয়ার, সামেশন অফ n কিউব, কখনো বা সেইগুলো ইউজ হয়। তো এই সব কিছুর মিক্স অ্যান্ড ম্যাচ করেই আমরা ম্যানেজ করে নিই কী করা, অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজকে সলভ করা। এটাই শেষ নয় কিন্তু, টপিক বা কনসেপ্ট বা ভ্যারাইটি অফ কোয়েশ্চেন সব রকমই দু একটা করিয়ে দিয়েছি, কিন্তু তোমাদেরকে নিজেদের আরও অনেক কোয়েশ্চেন সলভ করতে হবে। তাহলে বাচ্চারা, এর সাথেই আমরা চলে এসেছি এই ভিডিওর শেষে। আর আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কনসেপ্ট সত্যি করে হয়ে থাকে ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমি তোমাদের জন্য আরও এরকমই ইন্টারেস্টিং সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, আনন্দে থেকো, টেক কেয়ার, বাই বাই।